পড়ছিলাম আমি তার সন্ধ্যামালতী, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 11। সময় চলমান, সে কারো শোক দুঃখে থেমে থাকে না, বরং সে তার নিজ গতিতে চলতে থাকে। ঠিক যেমন সন্ধ্যার দুঃখে থেমে থাকেনি। পেরিয়েছে প্রায় 5.5 মাস। মেয়েটার পেট আগের চেয়ে অনেক উঁচু হয়েছে। নড়াচড়া করতে কষ্ট হয় এখন। এক জায়গায় বসলে সহজে উঠতে পারে না। পাতলা শরীরটা ভারী হয়ে গিয়েছে। সন্ধ্যার শরীর খারাপ লাগলেও মনটা ভালো হয় এই ভেবে আর কদিনের মধ্যেই তার মাঝ থেকে একটি প্রাণ বেরিয়ে আসবে, যার জন্য সন্ধ্যা একা একা প্রতিনিয়ত কত লড়াই করেছে। ধরনের বুকে আধার নেমেছে অনেক আগেই। সন্ধ্যা বেলকনিতে পাতানো একটি চেয়ারে বসে আছে, দৃষ্টি অজানা অন্ধকারে নিবদ্ধ। পরনে একটি ঢিলে ঢালা পোশাক, তার উপর পাতলা একটি চাদর জড়ানো। শীতের আমেজ বিদায় নেওয়ার প্রস্তুতি চলছে। পুরোপুরি বিদায় নেয়নি এখনো। থেকে থেকে মিটিমিটি বাতাস ভেসে আসছে। সন্ধ্যার গায়ের চাদরটি আর একটু টেনে নিল। কি যেন ভেবে মলিন মুখটায় একখানা বিদ্রূপ হাসি ফুটল। আকাশ সেই যে 5.5 মাস আগে রাতের আধারে কাউকে না জানিয়ে ইংল্যান্ড পাড়ি জমালো, আর ফিরল না। আসমানি নওয়ান কল করে কত আসতে বলেছিল, আকাশ শোনেনি। ফেরেনি আর বাংলাদেশ। সন্ধ্যার টানেও আর ফেরেনি। শিমুরা তার দাদি বাড়ি থেকে ফেরার পর তাদের সাথেও আকাশ ভিডিও কলে কথা বলেছে। আসমানি নওয়ানের সাথে কলে কথা বলেছে। দূরে থেকে আকাশের কণ্ঠ শুনেছে সন্ধ্যা। সে মেনে নিয়েছিল আকাশের মাঝে বিদ্যমান তার প্রতি ভালোবাসা মুছে গিয়েছে। কিন্তু নিয়াজের বলা ভালোবাসা কখনো মরে যায় না, স্মৃতি নষ্ট হলেও ভালোবাসা সতেজ থাকে। এই কথাটা সন্ধ্যার মাথায় সবসময় ঘুরত। এর রেশ ধরে সন্ধ্যা চাতক পাখির ন্যায় চেয়ে থাকত। আকাশ তাকে ফুলে গিয়েও সেই হারিয়ে যাওয়া ভালোবাসার টানে তার খোঁজ করবে, তার কথা জিজ্ঞেস করবে। এতে এতখানি আঘাত করে চলে যাবার পর আকাশ নিজেও ব্যথা পেয়ে তার কাছে ফিরবে। কিন্তু সন্ধ্যার ভাবনার সাথে কিচ্ছু মেলেনি। উল্টে নিয়াজের বলা সেদিনের কথাগুলো ভুল প্রমাণিত হয়েছে। সন্ধ্যা তার বুকে মিথ্যা আশা বেঁধে 1 মাস পার করেছে। চোখ বুঝলেই শেষবার আকাশের দেওয়া থাপ্পড়গুলো ভেসে উঠত। সন্ধ্যা আবার কাঁদত। আকাশকে মনে না রাখার সেই প্রতিজ্ঞা ভুলে গিয়ে দুহাত পেতে আবার চাইতো আকাশ তার কাছে ফিরে আসুক। সে সব ভুলে যাবে। আকাশের দেওয়া সমস্ত আঘাত মুছে ফেলবে। ভুল খুব ইচ্ছে করত আকাশ তার মাথায় একটাবার হাত রাখুক, একটুখানি ভরসা দিক। তার পেটে তাদের অংশ বেড়ে উঠছে ভেবে আকাশ খুশিতে আগের চেয়ে অনেক বেশি পাগলামি করুক। যখন সন্ধ্যা 7-8 মাস চলে, তখন বাচ্চাটি মাঝে মাঝে নড়ে উঠলে সন্ধ্যা ব্যথা পেয়েও ভীষণ খুশি হতো। কিন্তু সে খুশি স্থায়ী হতে পারত না আশেপাশে আকাশ না থাকায়। সন্ধ্যা হারিয়ে যাওয়া মূল্যবান সোনার ন্যায় হাতড়াতো, মিথ্যে মিথ্যে আকাশকে ডাকতো। কোথাও না পেয়ে সন্ধ্যার সুখগুলো মুহূর্তেই দুঃখে রূপান্তরিত হয়ে অশ্রু আকারে ঝরে পড়ত। সন্ধ্যা নিজের কাছে হেরে গিয়ে নিজেকে দেওয়া কথা খানিকের জন্য ভুলে গিয়ে আসমানি নওয়ানের কাছে গিয়ে বলতো আকাশকে একবার বাংলাদেশে আসতে বলতে। সে যাবে না আকাশের সামনে, শুধু দূর থেকেই একটু দেখবে। আসমানি নওয়ান সন্ধ্যার আহাজারি দেখে আকাশকে কল করত, জরুরি তলবে ডাকতো, একবার আসতে বলতো। আকাশ প্রতিবার নাকচ করে দিয়েছে। শেষবার আসমানি নওয়ান আকাশকে দেশে ফেরার জন্য অনেক জোর করলে আকাশ বলে, ওই সন্ধ্যা মেয়েটাকে আগে বাড়ি থেকে বের করো, নয়তো ফিরবো না। যতদিন ওই মেয়েকে বাড়িতে জায়গা দেবে ততদিনের জন্য ভুলে যাও তোমার একটা ছেলে আছে। সন্ধ্যা আসমানি নওয়ানের পাশে বসেছিল। আসমানি নওয়ান কথা বললেই সন্ধ্যা তার আম্মার পাশে বসতো। আসলে সন্ধ্যার বড্ড মানসিক শান্তির প্রয়োজন ছিল, যা তার আকাশকে ঘিরেই ছিল। এই জন্যই মেয়েটা আকাশের কণ্ঠ শুনতে পাওয়ার সুযোগ কখনো হাতছাড়া করত না। একটুখানি শান্তি পাওয়ার আশায় দূর থেকে আকাশকে এক নজর দেখার আর্জি করত। আসমানি নওয়ানকে ঠেলতো তার ছেলেকে বলতে সে যেন দেশে ফিরে আসে। কিন্তু গত 1 মাস আগে আকাশের বলা সেই কথাটা সন্ধ্যাকে একদম পাথরে রূপান্তরিত করে দিল। আকাশের বলা সেই কথাটা শুনে সন্ধ্যা সেদিন আর কাঁদল না, একটা কথাও বলল না। কি দারুণ নীরব থেকে আসমানি নওয়ানের পাশে দখল করে বসে থাকা জায়গাটি থেকে প্রস্থান করেছিল। এরপর আর আকাশকে ফিরতে বলেনি, উল্টো সে চলে যেতে চেয়েছিল এই বাড়ি থেকে। আসমানি নওয়ানকে বলেছিল, আম্মা আমি ভাইয়ার কাছে চলে যাব, তুমি তোমার ছেলেকে ফিরতে বলো। আসমানি নওয়ানের সেদিন কি হয়েছিল কে জানে। সন্ধ্যাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। বেঁধে আসা গলায় বলেছিল, আমার সবাই হারিয়ে গেছে জান্নাত। কয়টা ছেলে মেয়ে আছে আমার, সবাইকে ছাড়া আমি অপূর্ণ। তোরা ছাড়া আমার আর কেউ নেই, তার মধ্যে তুই আমার একটা মা। আমাকে রেখে যাস না মা, আমি সব ঠিক করে দেব।
আমায় একা করে দিস না। সন্ধ্যা আসমানি নয়নের চোখের পানি দেখে নিভে গিয়েছিল। মেনে নিয়েছিল আসমানি নয়নের কথা। কি করে ফেলতো এই মানুষটার কথা? তার ভাইয়ার পরে এই মানুষটা তার দ্বিতীয় আশ্রয়স্থল, যে তাকে কত শত বিপদ থেকে বাঁচিয়ে বুকে আগলে নিয়েছে। সন্ধ্যা তার আম্মার বুকে আবারও থেকে গিয়েছে। তবে সেদিনের পর থেকে সন্ধ্যা আকাশ শব্দটাও মুখে উচ্চারণ করেনি। কিভাবে যেন কাঁদতেও ভুলে গেল। আজ থেকে 5.5 মাস আগের বলা কথাগুলো প্রায় 4.5 মাস পর সত্যি সত্যি বাস্তবায়ন করে ফেলল বোধহয়। দারুণ এক শক্ত মানবীতে পরিণত হয়ে গেল সন্ধ্যা। কি জানি কতটুকু পড়িয়েছে, তবে সেই পাগলামিগুলো আর করা হয় না। সীমবাকিও আকাশ নামটা উচ্চারণ করলে সে নীরবে জায়গাটি প্রস্থান করে। ইদানিং অপ্রয়োজনেই হাসে, কিন্তু প্রয়োজনেও আর কাঁদে না। আসে না কান্না, হয়তো চোখ দুটো মরুভূমি পছন্দ করে ফেলেছে। 12 মাস বৃষ্টি কারই বা ভালো লাগে। সন্ধ্যার চোখ দুটো মুষলধারে বৃষ্টির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর তাই হয়তো এখন তাদের মরুভূমি এত পছন্দ। ফলস্বরূপ প্রয়োজনেও চোখ দুটোয় আর পানি জমে না। আকাশের ভালোবাসার দিনগুলোর কথা ভাবলে সন্ধ্যার মনে হয়, আর 5 জন মানুষের সুখময় জীবনে কিছু খারাপ স্মৃতি থাকে, তাকে তারা স্মৃতির পাতায় দুঃস্বপ্ন হিসেবে আখ্যায়িত করে রাখে। আর তার দুঃস্বপ্নময় জীবনে অল্প কিছু সুখময় স্মৃতি ছিল, যা আকাশের ভালোবাসা ঘিরে নাম দুঃস্বপ্ন। ভেঙে গিয়েছে সেই দুঃস্বপ্ন। আকাশের ভালোবাসাও হারিয়ে গিয়েছে। ফিরে এসেছে না পাওয়া দুঃখ ভরা জীবন, যা তার ভাগ্যের খাতায় মোটা কালিতে লিপিবদ্ধ। পুরনো কিছু স্মৃতিচারণ করে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। প্রাণহীন দৃষ্টি জোড়ার তারায় জ্বলতে থাকা আকাশ পানে। আর 1 সপ্তাহ পর তার ডেলিভারি ডেট দিয়েছে। সন্ধ্যা কাপড়ের উপর তার উঁচু পেটটায় হাত রাখে। চোখ বুজে শ্বাস নেয় প্রশান্তির। আর 1 সপ্তাহ পর এই প্রাণটাকে সে ছুঁতে পারবে। তার জীবনের সব কিছু, তার বেঁচে থাকার অবলম্বন, তার পিছুটান, তার সব কিছু। এই প্রাণ ছাড়া আর কোনো পিছুটান নেই। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা গিয়েছে তার ছেলে হবে। সন্ধ্যা আকাশকে ঘিরে বিষাদটুকু গিলে আগাম ছেলের জন্য এক বুক প্রশান্তির শ্বাস টেনে আওড়ায়। আমার আব্বা, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা তুমি, আমার রাজপুত্র। আরও কিছুক্ষণ পেরোলে সন্ধ্যা ঘরে চলে আসে। বসে বসে ঈশার নামাজ আদায় করে। এরপর শরীরটা বিছানায় মেলে দেয়। আজকাল বড্ড দুর্বল লাগে শরীর, ক্লান্তিতে ভরপুর থাকে। কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা ঘুমিয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন 12:30 ঘরে। সন্ধ্যা বারবার এপার ওপাশ করে নড়ে চড়ে ওঠে। চোখে মুখে অসম্ভব বিরক্তি, গলায় ব্যথা অনুভব হয়। এক পর্যায়ে সন্ধ্যার ঘুম ছুটে যায়। ধীরে ধীরে চোখ বেলে তাকায়। চোখের সামনে জল জল করছে সোনালি রঙের দুটো চোখের মণি। সন্ধ্যা বিস্মিত হওয়ার সুযোগটুকু বোধহয় পেল না। বুঝতে পারে সর্বশক্তি দিয়ে তার গলা চেপে রেখেছে একটি হাত। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। 2 হাত তুলে তার গলা চেপে ধরা হাতটি খামচে ধরে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। এক সময় কানের কাছে আকাশের শক্ত কণ্ঠ ভেসে আসে, তোর সাহস কি করে হয় আরেকজনের বাচ্চার মা হওয়ার? বেঈমান, তোর বাচ্চাকে না মেরে দম নেব না আমি। সন্ধ্যা ছটফট করে, 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস চিরতরে বন্ধ হওয়ার উপক্রম। তখনই সন্ধ্যার গলা থেকে হাত সরে যায়। সন্ধ্যা সমানে কাশতে থাকে। কয়েক সেকেন্ডের মাথায় সে কাশতে কাশতে আশেপাশে তাকায়। কাউকেই দেখতে পায় না। পাশে আসমানি নয়নের ঘুম ভেঙে যায়। উঠে বসেন তিনি। এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলেন, জান্নাত, কি হয়েছে তোর? কথাটা বলতে বলতে সন্ধ্যাকে টেনে বসাতে নিলে সন্ধ্যা আসমানি নয়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্ধ্যার এহেন কাণ্ডে ভদ্রমহিলা থমকায়। সন্ধ্যাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, কি হয়েছে বল? সন্ধ্যা কিছু বলতে পারে না। মেয়েটা কাঁদছে তো কাঁদছে। হঠাৎই কিছু একটা ভাঙার শব্দ ভেসে আসে। আসমানি নয়ন দরজার দিকে তাকায়। আবছা আলোয় দেখলো দরজা পুরোপুরি খোলা। ভদ্রমহিলা অবাক হয়। তিনি সবসময় দরজা ফিরিয়ে ঘুমায়, তাহলে এভাবে খুলে গেল কিভাবে? আর ডাইনিং এর দিকে ওটা কি ভাঙলো? আসমানি নয়ন চেঁচিয়ে ওঠেন, কে? সন্ধ্যার কান্নার তোর কমে এসেছে। আকাশের বলা কথাটা কানে বাজছে। মেয়েটার দম বন্ধ লাগে। সন্ধ্যা আসমানি নয়নের বুক থেকে মাথা তোলে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আসমানি নয়ন তাকায় সন্ধ্যার দিকে। সে বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালায়। সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো মেয়েটার শরীর কাঁপছে। আসমানি নয়ন সন্ধ্যার দিকে এগিয়ে আসার আগেই সন্ধ্যা চিৎকার করে বলে, তোমার জানোয়ার ছেলে আমার বাচ্চাকে মারতে এসেছিল আম্মা। আমার বাচ্চাকে বাঁচতে দিবে না সে। এটুকু বলতে গিয়ে সন্ধ্যা আবারও কান্নায় ভেঙে পড়ে।
আজ কতগুলো দিন পর চোখের বাঁধ ভাঙল তার। তার ছোট্ট প্রাণ পৃথিবীতে আসার আগেই নিজের স্বামীর মুখে যখন বাচ্চাকে মেরে ফেলার হুমকি আসে, তখন সে নিজেকে কিভাবে সামলাবে? সে তো আকাশকে ঘিরে বিষাদ গিলে তার ছোট্ট প্রাণ নিয়ে বাঁচতে চেয়েছিল। এখন সেই বাচ্চার দিকেও আঙুল উঠে গেল। সন্ধ্যা ভেতরে ভেতরে গলা কাটা মুরগির ন্যায় ছটফটায়। কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার ছেলের কি ক্ষতিই করেছি আম্মা, বলতে পারো? আমি তো বলেছি আমি আর তার সামনে যাব না, আর কোনোদিন চাইবো না আমি তাকে, আর কোনোদিন পাগলামি করব না, করিও না আমি। তাহলে সে কেন আমার বাচ্চাটার দিকে হাত বাড়ায় আম্মা? আমার জীবনটা আর কত নরক বানালে তোমার ছেলের শান্তি হবে? আম্মা, বাচ্চার কিছু হলে আমি মরে যাব আম্মা, আমি মরে যাব। কাঁদতে কাঁদতে সন্ধ্যার হেঁচকে উঠে গিয়েছে। আসমানি নাওয়ান স্তব্ধ হয়ে শোনে সন্ধ্যার কথাগুলো। সন্ধ্যা এসব কি বলছে? তার মাথায় কিছু ঢুকছে না। ঢোক গেলে বলে, এসব কি বলছিস মা? আকাশ তো এখানে নেই, তোর হয়তো এগুলো মনের ভুল। সন্ধ্যা রেগে হাতের কাছে একটি জগ পেয়ে পানি ভর্তি জগ ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, একদম আমাকে পাগল বানানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তোমার ছেলের সোনালি চোখ, স্পষ্ট শুনেছি তোমার ছেলের কণ্ঠ। আমার আমার গলা চেপে ধরে বলেছিল আমার বাচ্চাকে না মেরে দম নেবে না। আমার বাচ্চার কিছু হলে আমি কিন্তু তোমার ছেলেকেও বাঁচতে দিব না আম্মা। আমার বাচ্চা। সন্ধ্যার কথা জড়িয়ে আসে। পেটে যন্ত্রণা শুরু হয়। ডান হাতে পেট চেপে ধরে, চোখ মুখ কুঁচকে নেয়, বা হাতে দেয়ালে ঠেস দিয়ে ধরে। আসমানি নাওয়ান কিছু বলতে গিয়েও থেমে যায় মেঝেতে দৃষ্টি গেলে। সন্ধ্যার পায়ের কাছে রক্তের ছড়াছড়ি, যা ইতোমধ্যে গড়িয়ে মেঝেতে অনেকটা ছড়িয়ে পড়েছে। ভদ্রমহিলা ভয়ে আটকে ওঠে। দ্রুত পায়ে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। এদিকে সন্ধ্যার পেটের যন্ত্রণা বেড়ে যায়। টিকতে না পেরে সে দেয়াল ধরে ধরে বসে পড়ে। আসমানি নাওয়ান সন্ধ্যার পাশে বসে দু হাতে গালে রেখে ভীত কণ্ঠে বলে, এসব কি হচ্ছে মা? কি হয়েছে তোর? তীব্র ব্যথায় সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বহু কষ্টে ব্যথা তোর আওয়াজে উচ্চারণ করে, আমার অনেক পেট ব্যথা করছে আম্মা, মনে হচ্ছে আমি মরে যাব। আমার বাচ্চাকে বাঁচাও আম্মা। কথাটা বলতে বলতে সন্ধ্যা মুষ্টামুষ্টি শুরু করে। এক পর্যায়ে শব্দ করেই চেঁচিয়ে ওঠে। মেয়ের এমত অবস্থায় আসমানি নাওয়ানের দিশেহারা লাগে। হাঁসফাঁস কণ্ঠে বলে, একটু দাঁড়া মা, আমি অরুণকে ডাকছি। কথাটা বলে আসমানি নাওয়ান দ্রুত উঠে দাঁড়ায়। বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে অরুণের ঘরের দিকে যেতে নিলে সামনে আকাশকে দেখে আসমানি নাওয়ানের পায়ের তলার মাটি সরে যায়। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে যায়। আকাশের পরনে স্যুট প্যান্ট, পাশে একটি লাগেজ। দেখে বোঝা যাচ্ছে সে মাত্র লাগেজ নিয়ে বাসার ভেতর প্রবেশ করেছে। এতদিন এত করে বলতো, অথচ আকাশকে দেশে আনতে পারেনি। আজ হঠাৎ আসার কারণ কি? সবচেয়ে বড় ব্যাপার, সন্ধ্যার বলা কথাগুলো তার কানে বাজছে। তবে কি আকাশ সত্যি সন্ধ্যার বাচ্চাকে মারতে? আসমানি নাওয়ান আর ভাবতে পারেন না। আকাশের কপালে ভাঁজ। দৃষ্টি একবার তার মা তো একবার তার মায়ের ঘরের দিকে। মায়ের ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসছে। আকাশ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, চিৎকার করছে কে? আসমানি নাওয়ান কথা বলার ভাষা হারিয়েছে। তার মাথা ঝিমঝিম করছে। মায়ের নীরবতায় আকাশে বিরক্ত হয়। মায়ের পাশ কাটিয়ে আকাশ এগিয়ে যায় আসমানি নাওয়ানের ঘরের দিকে। ঘরের ভেতর দুপা আসলে দৃষ্টি আটকায় মেঝেতে আতশা হয়ে থাকা সন্ধ্যার দিকে, যে ডান হাতে পেট চেপে কাতরাচ্ছে। মেয়েটার চারিদিকে রক্তের ছড়াছড়ি, যা সাদা টাইলসে স্পষ্ট বিদ্যমান। আকাশ বিস্মিত নয়নে চেয়ে আছে। সন্ধ্যার অবস্থা দেখে তার মস্তিষ্ক ফাঁকা মনে হলো। বুকের বাঁ পাশটায় সেই চিরচারিত ব্যথার সঞ্চালন হয়, যে ব্যথা থেকে বাঁচতে এই কমাস ইংল্যান্ড শহরে ঘুরে হাজারটা উপায় খুঁজেছে। ওদিকে এত চিৎকারে অরুণেরও ঘুম ভাঙে। সে ঘর থেকে বেরিয়ে আসে। আওয়াজটি আসমানি নাওয়ানের ঘর থেকে আসতে বুঝতে পেরে অরুণ দ্রুত পা চালায়। দরজায় দাঁড়ানো আসমানি নাওয়ানের উদ্দেশ্য বলে, আন্টি কি হয়েছে? চিৎকার করছে। কথাটা বলতে বলতে অরুণ ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে আকাশকে দেখে অবাক হয়, তবে সে অবাকতা চাপা পড়ে সামনে সন্ধ্যার এমন করুণ অবস্থা দেখে। অরুণ বিস্ময় কণ্ঠে আওড়ায়, সন্ধ্যা! ততক্ষণে আসমানি নাওয়ান সন্ধ্যার পাশে এসে সন্ধ্যার ঢিলেঢালা পোশাকের উপর একটু ওড়না ফেলে দেয়। এরপর আকাশকে অগ্রাহ্য করে অরুণকে উদ্দেশ্য করে বলে, অরুণ, জান্নাতকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে, দ্রুত ওকে কোলে নাও। অরুণ মাথা নেড়ে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টির চোখ মুখ খিচিয়ে রাখা সন্ধ্যার পানে। গত প্রায় 6 মাস আগে এমন সন্ধ্যাকে না দেখার জন্য দেশ ছাড়ল, আর আজ ফিরে এসে সর্বপ্রথম সন্ধ্যার সেই একই করুণ চিত্র দেখে আকাশের বুক পুড়তে শুরু করলো। ব্যথা বাড়ছে মারাত্মক হারে। মস্তিষ্কে অরুণকে মায়ের বলা সন্ধ্যাকে কোলে নেয়ার কথাটা খেলে গেল।
মোটেও পছন্দ হলো না এই কল্প দৃশ্য। আকাশ খেয়াল করলো অরুণ মেয়েটিকে কোলে নিতে এগোচ্ছে। চোখ মুখ শক্ত হয়ে আসে আকাশের। সে তার পরনের সাদা রঙের কোট খুলে ছুঁড়ে ফেললো। দু হাতের শার্টের হাতা এক টানে কনুইয়ের উপর পর্যন্ত গোটালো। এরপর সামনে এগোলো। অরুণ সন্ধ্যাকে কোলে নেওয়ার জন্য মাত্রই নিচু হয়েছে। তখনই আকাশ পিছন থেকে অরুণের টি শার্টের কলার ধরে ডান দিকে জোরে সোরে একটা ধাক্কা দেয়, যেন অরুণকে আছড়ে ফেললো। অরুণ খাটের সাথে গিয়ে জোরে সোরে ধাক্কা খায়। চেঁচিয়ে ওঠে বেচারা। খাটের কোণার সাথে কোমর ধাক্কা খেয়েছে। আসমানি নয়ন হতভম্ব হয়ে যায়। বলেন, আকাশ কি করছো? শব্দ সাথে অরুণের চেঁচানোর শব্দ। আদো আদো ঝাপসা চোখ মেলে তাকায়। আকাশ ঝুঁকে এসে সন্ধ্যাকে কোলে নেওয়ার জন্য সন্ধ্যা মুখের সামনে আকাশকে দেখে ভীত হয়। কিছুক্ষণ আগেই আকাশ তার গলা চেপে ধরেছিল। তার বাচ্চাকে মারতে চায়, সন্ধ্যা পেছাতে চায়, কিন্তু শরীরে ভীষণ অবনতি হয়েছে তার। সন্ধ্যা চেঁচিয়ে বলে, আমাকে ছোবেন না, ছোবেন না আমাকে। আকাশ কানে নিল না সে কথা। চোখের পলকে সন্ধ্যাকে কলে তুলে নেয়। সন্ধ্যা ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, ডাকে, আম্মা, আমাকে বাঁচাও আম্মা। আকাশ দিক পরিবর্তন করেছে। ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায় সামনের দিকে। আসমানি নয়ন বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। অরুণ কোমর ধরে আকাশের গমন পথের দিকে চেয়ে আছে। এই বেয়াদবকে বাংলাদেশে আনার জন্য তারা কত কি করেছে। বিনিময়ে সন্ধ্যাকে শুধু কাঁদিয়ে আজ পীড়িত দেখাচ্ছে। ইস, তার সাধের কোমরটা। কোমরের পিছে ডলতে ডলতে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমার কোমর ভাঙলে তোর পিণ্ডি চটকাবো, সারা দুমুখ সাপ কোথাকার। সন্ধ্যা একে তো পেট ব্যথা, এর উপর তার বাচ্চাকে হারানোর ভয়। সন্ধ্যার চোখ বেয়ে অনর্গল পানি গড়ায়। তীব্র ছটফটানিতে দুহাতে আকাশকে খামছায় আর কাঁদতে কাঁদতে বলে, ছাড় আমায়, ছাড় বলছি, ছাড় আমায় জানোয়ার। এরপর আবারও ডাকে, আম্মা, আমার বাচ্চাকে মেরে ফেলবে। আসমানি নয়ন বিস্মিত হয় আকাশের প্রতিটি কাণ্ডে। পিছু পিছু আসে আকাশের। আকাশ অরুণকে সন্ধ্যাকে টাচ করতে দেয়নি। এর কারণ বোধহয় সে বুঝেছে। সন্ধ্যার ব্যাপারে আকাশ এমনই। এই আকাশকেই তো সে চিনে। একসময় সন্ধ্যার জন্য আকাশ অরুণকে বাড়ি আসতে দিত না পর্যন্ত। আজ আকাশের সামনে অরুণ সন্ধ্যাকে কোলে নিতেও সফল হয়নি। কিন্তু সন্ধ্যার বলা কথা যে মেলাতে পারছেন না তিনি। তিনি অরুণকে বলেন নিয়াজকে সব খবর দিতে। তারা সন্ধ্যাকে নিয়ে আসছে। নিয়াজ যেন সব ব্যবস্থা করে রাখে। এরপর সে তার ফোন নিয়ে আকাশের পিছু পিছু দ্রুত পা চালায়। সন্ধ্যা পেট ব্যথার সাথে আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে, চিৎকার করে, দু হাতে কত শত খামচি দেয় আকাশের গালে গলায় ঘাড়ে। অথচ আকাশ নির্বিকার। সে কেবল এগোয় সামনের দিকে, চোখ মুখ শক্ত, অনুভূতিহীন দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে। সন্ধ্যা ছটফটাতে হঠাৎই আকাশের গলায় কামড়ে ধরে। শরীরে যেটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে ঘাড়ের দিকে দু হাতের নখ বসিয়ে দিয়েছে। আকাশ এবারও নির্বিকার। দুপা থেমে নেই তার। বাড়ির মেইন গেট থেকে বের হয়। সন্ধ্যা এক পর্যায়ে আকাশের গলায় বসানো দাঁত আলগা করে ফুঁপিয়ে ওঠে। আজ থেকে প্রায় 6 মাস আগে যেমন পরাজিত সৈন্যের ন্যায় আকাশের সামনে থেকে ফিরে গিয়েছিল, তেমনি আজ বোধহয় হেরে গিয়ে ছেলেকে নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে। সন্ধ্যা আরেকবার মুচড়ে ওঠে আকাশের কোলে। আকাশের হাতের গতিবিধি শক্ত করে। রোবটের ন্যায় গ্যারেজের দিকে এগিয়ে যায়। বাইরে দাঁড়ানো গার্ডগুলো আকাশের কোলে একে মেয়েকে দেখে অবাক হয়। আকাশ গার্ডদের উদ্দেশ্যে কঠিন বাণী ছুড়ে দেয়, বাঁচতে চাইলে গাড়ির দরজা খোলো ফাস্ট। দুজন গার্ড আকাশের আগে আগে দৌড়ে যায় গ্যারেজের দিকে। গাড়ির পিছনে দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার গাড়ির ব্যাক সিটে সন্ধ্যাকে শুইয়ে দেয়। সন্ধ্যার নাজেহাল অবস্থা। দু চোখ বেয়ে জল গড়ায়। অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, আমার বাচ্চাকে মারবেন না, দয়া করুন, দয়া করুন, আমি আপনাকে আর চাইব না। আকাশ কি শুনল সন্ধ্যার কথা? কি যে তার মুখাবয়ব দেখে বোঝা যায় না। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। লালিত চোখ দিয়ে একবার তাকালো কাতরানো সন্ধ্যার দিকে। এরপর সে দ্রুত গাড়ির বাইরে বেরিয়ে আসে। শব্দ করে গাড়ির দরজা লাগায়। সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির অপর পাশে দাঁড়ানো গার্ডদের দিকে তাকায়। ডান হাত তুলে ক্যাচ করার ভঙ্গি করে একজন গাড়ির চাবি ছুড়ে দেয়। কিন্তু অবাক করা বিষয়, গাড়ির চাবি আকাশের হাতে আসলো না। তার হাত বরাবর আরেকটি হাত উঁচিয়ে দেয়। সেই হাত চাবিটি ক্যাচ করে নেয়। আকাশ ডান দিকে ফিরলে তার মাকে দেখে অবাক হয়। আসমানি নয়ন চাবিটি ডান হাতের মুঠোয় শক্ত করে ধরে। আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, সরি মাই সন, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার মেয়ের জন্য যতটুকু করেছো এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ। এখন দূরে থাকো। কথাগুলো বলে আসমানি নয়ন বড় বড় পায়ে এগিয়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। সময় নষ্ট না করে দ্রুত গাড়ি স্টার্ট দেয়।
পিছনের সিট থেকে সন্ধ্যার আহাজারি ভেসে আসলে আসমানি নয়নের বুকটা ভারী হয়। গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে গতিপথ ঘোরায়। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সন্ধ্যার উদ্দেশ্যে সান্ত্বনা বাড়ি ছুড়ে। এই তো যাচ্ছি মা, একটু ধৈর্য ধর। সন্ধ্যা বা হাতে গাড়ির সিট শক্ত করে ধরে রেখেছে, ডান হাতে পরনের কাপড় ধরেছে। অসহনীয় ব্যথায় মুখে নীলবর্ণ হয়ে উঠেছে, চোখের পানি ফেলে আর করুণ কণ্ঠে আওড়ায়, আমি মনে হয় বাঁচবো না আম্মা, দয়া করে আমার বাচ্চাকে বাঁচাও। আসমান নয়নের চোখ ঝাপসা হয়, গাড়ির গতি বাড়ায়, বুকটা কাঁপছে তার। সন্ধ্যা আর তার বাচ্চা ঠিক থাকবে তো? আল্লাহর কাছে খুব করে চাইল তার মেয়ে নাতি যেন সুস্থ হয়ে এই দুনিয়ার বুক ভরে শ্বাস নিতে পারে। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল মায়ের চালানো গাড়িটি অদৃশ্য হতে অবাক হলো মাকে গাড়ি চালানো দেখে। তার মা গাড়ি চালাতে পারতো না বলে তার ভীষণ আফসোস ছিল। আকাশ গত 6 মাস আগে যখন বাংলাদেশে ফিরছিল তখন মাকে গাড়ি চালানো শেখাবে বলে ঠিক করেছিল। গাড়িও কিনেছিল, বলেছিল সারপ্রাইজের কথা। কিন্তু এসব ঝামেলা, তার হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া সব রেখে আবার ইংল্যান্ড পাড়ি জমালো। মায়ের গাড়ি চালানোর ব্যাপারটি যতটা অবাক করলো তাকে, তার চেয়ে 1000 গুণ অবাক করলো সন্ধ্যার উঁচু পেট দেখে। মনে হলো এত বড় শখ সে এর আগে কখনো খায়নি। আপাতত এসব ভাবনা চেপে গার্ডদের দিকে তাকিয়ে কিছু ইশারা করলো। একজন আরেকটি চাবি এগিয়ে দিলে আকাশ চাবিটি নিয়ে দ্রুত অপর গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে। তখন অরুণ বাড়ি থেকে বের হয়। আকাশকে গাড়িতে বসতে দেখে সে এক প্রকার দৌড়ে এসে আকাশের পাশের সিটে বসে পড়ে। আকাশ গাড়ি স্টার্ট দেয়, স্পিড বাড়ায় দ্রুত। অরুণ আকাশের দিকে তাকায়। আকাশের পরনে সাদা শার্ট রক্তে মাখামাখি হয়ে আছে, যা থেকে একটা বাজে দুর্গন্ধ ভেসে আসছে। তবে আকাশের মাঝে কোনো ভাবান্তর নেই। অরুণ দীর্ঘশ্বাস ফেলল। তার সাথে করে আকাশের কাণ্ডেই বুঝেছে এর মাথায় আপাতত সন্ধ্যা ছাড়া অন্য কিছুই নেই। ও যাচ্ছেও হসপিটাল। অরুণ নিয়াজ আর সৌম্যকে সন্ধ্যার ব্যাপারে জানিয়েছে, এর জন্যই বাড়ি থেকে বেরোতে দেরি হলো। আকাশকে কিছু বলতে গিয়েও বলল না। আকাশের চোখে মুখের অবস্থা ভালো না, কিছু বললে আবার কোন লাথি কোথায় লাগবে কে জানে, তাই নীরব থাকলো। তাছাড়া সন্ধ্যার জন্য ভীষণ টেনশনও হচ্ছে। আসমানি নন হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়, এরপর দ্রুত গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। গাড়ির পিছনের দরজা খুলে সন্ধ্যাকে দেখলো। মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। আসমানি নন সন্ধ্যাকে একা নিতে পারবে না, নিয়াজকে কল করে আসতে বলবে ভাবলো। নিয়াজের নাম্বার ডায়াল করে ফোন কানে ধরে আশেপাশে তাকালে দেখলো সৌম্য আর ইরা দ্রুত হসপিটালের ভেতর প্রবেশ করছে। আসমানি নয়ন কল কেটে গলা উঁচিয়ে ডাকে সৌম্য। আসমানি নয়নের কণ্ঠে নিজের নাম শুনে সৌম্য পিছু ফিরে তাকায়। সামনে এক প্রকার দৌড়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠ বলে, আমার বনু কোথায়, আমার বনু? এটুকু বলতেই গাড়ির ভেতর থেকে বনুর আওয়াজ পেয়ে সৌম্য আর আসমানি নয়নের উত্তরের অপেক্ষা করে না, খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দুহাতে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। দ্রুত পা চালায় হসপিটালের ভেতর। সৌম্য হাঁটতে হাঁটতে তাকায় তার বনুর দিকে। সন্ধ্যার লাল চোখ মুখ ব্যথায় নীলবর্ণ হয়ে আসা মুখ দেখে সৌম্যর বুকটা ছ্যাদ করে ওঠে। সন্ধ্যা ভাইকে পেয়ে দুহাতে গলা জড়িয়ে ধরে ফোপায়, বিড়বিড়িয়ে বলে, ভাইয়া আমাকে বিশ্বাস করো, উনি আমার বাচ্চাকে মেরে ফেলতে চায় ভাইয়া। সৌম্য শুনতে পায় সন্ধ্যার কথা। সন্ধ্যার বলা কথার মানে না বুঝলেও সৌম্য তার বনুকে বুকে চেপে বলে, তোদের কারোর কিচ্ছু হবে না বনু, আমি আছি তো। সৌম্যর পিছু পিছু ইরার আসমানি নয়ন এগোয়। ওদিকে খবর পেয়ে শিমু আর শিমুর মাও হসপিটালে এসেছে। মাত্র সিএনজি থেকে নেমে দাঁড়ায়। শিমু দৌড়ে এসে তার খালামণির হাত সাপটে ধরলে আসমানি নয়ন শিমুকে আগলে নেয়। মেয়েটার মুখ শুকিয়ে গিয়েছে সন্ধ্যার খবর পেয়ে, যেভাবে ছিল সেভাবে ছুটে এসেছে। শিমুর মা তারা ভাড়া মিটিয়ে তাদের পিছু পিছুই আসে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে দোতলায় এসে পৌঁছায়, যেখানে নিয়াজ স্ট্রেচার নিয়ে পায়চারি করছিল আর ঘড়ি দেখছিল। দেখে বোঝা যাচ্ছে বাড়িতে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে। সৌম্যর কোলে সন্ধ্যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৌম্য দ্রুত এগিয়ে এসে স্ট্রেচারে সন্ধ্যাকে শুইয়ে দেয়। দুটো নার্স স্ট্রেচার নিয়ে যেতে নেয়। তখন সন্ধ্যা সৌম্যর হাত টেনে ধরে। নিয়াজ ব্যাপারটি খেয়াল করে নার্সদের দাঁড়াতে বলে তারা দাঁড়ায়। সৌম্য সন্ধ্যার দুহাত তার হাতের মাঝে আগলে নিয়ে সন্ধ্যার দিকে ঝুঁকে ধরা গলায় বলে, কি হয়েছে বনু? সন্ধ্যার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ভাইয়ের দিকে করুণ চোখে চেয়ে আধো আধো ব্যথাতুর স্বরে বলে, আমি বেঁচে ফিরলে আমার বাচ্চার দায়িত্ব আমি একাই নেব। যদি আমার হায়াত এই পর্যন্তই থাকে তবে তুমি আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে বড় করে ভাইয়া। তা না পারলে ওকে এতিমখানায় দিয়ে দিও, কিন্তু কোনো নিমক হারামের স্পর্শ যেন আমার বাচ্চার শরীরে না থাকে। যদি কেউ আমার কথার হেরফের করে
তবে তার সাথে আমার হাসরের ময়দানে কঠোর হিসাব নিকাশ হবে। এটুকু কথা বলতে গিয়ে সন্ধ্যা কতবার যে থেমেছে, বহু কষ্টে কথাগুলো উচ্চারণ করে চোখ বুজে নেয়। সকলে সন্ধ্যাকে ঘিরে থাকায় সন্ধ্যার বেলা কথাগুলো সবাই শুনতে পায়। নিমক হারাম দ্বারা যে সে আকাশকে বুঝিয়েছে এটা সবাই বুঝেছে। সন্ধ্যা আকাশকে নিয়ে আর পাগলামি না করলেও এ ধরনের কথা বলেনি। আজ হঠাৎ এমন কথা বলার কারণ বুঝল না কেউ, তবে আসমানি নয়ন বোধহয় বুঝলেন। কান্নারা উগলে আসতে চাইল, চোখ বুজে নিজেকে সামলে নিতে চায়। সৌম্য সন্ধ্যার মাথায় একটা চুমু খেয়ে বেঁধে আসা গলায় বলে, আমার বোনুর কিচ্ছু হবে না, আমি অপেক্ষা করছি, তুই ফিরে আয়। সন্ধ্যা চোখ বুজে নিয়েছে। এই কঠিন মুহূর্তে এসেও নিজের উপর বিদ্রূপ হাসতে ভুলল না মেয়েটা। খুব করে চাইল সে না বাঁচলেও তার বাচ্চাটা বাঁচুক, আর সে খুব সৌভাগ্য নিয়ে আসুক। তার মতো যেন তার সন্তানের ভাগ্যে এত দুর্ভাগ্য না থাকে। নিয়াজ তাড়া দিলে নার্সরা স্ট্রেচার নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, যেখানে ডক্টররা অপেক্ষারত সন্ধ্যার। তারা সিচুয়েশন শুনেই বলেছে ইমিডিয়েট সিজার করতে হবে, নয়তো মা বাচ্চা দুজনের জীবনে ঝুঁকিতে। সৌম্য ছটফটালো। বনুর গলা অপারেশনের সময় এত ছটফট লাগেনি, তবে তার বনুর কিছু হলে সে নিঃশ্বাস নেবে কি করে? সৌম্য পরনের রক্তমাখা শার্ট খুলে ছুঁড়ে ফিরল। উদম গায়ে ছুটল, যেখানে গেলে তার বনুর জীবন ভিক্ষা পাবে। সে তো সেখানেই যাবে, চুপ করে দাঁড়িয়ে থাকবে কি করে? বনুর জীবনের সাথে লড়ছে সে, এই দুই হাত কাজে লাগাবে না? এ হয়। ঝাপসা চোখ জোড়া বারবার দুহাত দ্বারা ডলে পরিষ্কার করতে করতে সৌম্য বেরিয়ে যায় হসপিটাল থেকে। এরা নীরবে দেখল সৌম্যর প্রস্থান। সে বোধহয় জানে সৌম্য কোথায় ছুটল। আকাশ হসপিটালের সামনে এসে গাড়ি থামালে অরুণ কিছু না বলেই বেরিয়ে যায়। আকাশ সময় নিয়ে বের হয় গাড়ি থেকে, হসপিটালের দিকে তাকায়। মেয়েটি এখানেই আছে, ওর অবস্থা ভালো ছিল না। আকাশের ছটফট লাগে। সে দ্রুত পা চালায় হসপিটালের দিকে। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছে আকাশ। তার ফ্যামিলির সবাই এখানে দেখল, কেন যেন আর সামনে এগোলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আশেপাশে অনেকে বাঁকা চোখে আকাশকে দেখছে। আকাশের সেসবের ধ্যান নেই। ধ্যান বোধহয় আপাতত অদৃশ্য সন্ধ্যাতেই। অপারেশন থিয়েটারে গাইনি ডক্টর আছে 3 জন, তাছাড়া নার্স নিয়াজের সেখানে প্রয়োজন নেই। সে গাইনি ডক্টর নয়, তবে গাইনি ডক্টর হলেও সে থাকতো না, কারণ চক্ষু লজ্জা। সন্ধ্যাকে সে বোনের চোখেই দেখে। সন্ধ্যাও তাকে ভাই মানে, দুজনের জন্যই ব্যাপারটি লজ্জাজনক হতো। এজন্য সে সব ব্যবস্থা করে দিয়ে বাইরে সবার সাথে অপেক্ষা করছে। আসমানি নাওয়ানের থেকে বাসায় ঘটে যাওয়া কাহিনী শুনল নিয়াজ। সে নিজেও বুঝতে পারল না সন্ধ্যার কাছে কেউ তো এসেছিল, আর সন্ধ্যার কথা অনুযায়ী আকাশী। নিয়াজ একবার ভাবলো সন্ধ্যার মনের ভুল, আবার ভাবছে আসমানি নাওয়ানও বুঝেছে কেউ এসেছিল তার ঘরে, আর ঘর থেকে বেরিয়ে আকাশকেই দেখেছে। কিন্তু আকাশ সন্ধ্যার বাচ্চাকে কেন মারতে যাবে, তাও আবার লুকিয়ে? সৌম্যর সাথে শত্রুতাই যেখানে সবাইকে দেখিয়ে করে, সেখানে এই কাজ লুকিয়ে করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে বড় কথা, আকাশের ক্যারেক্টারের সাথেও এটা যায় না। নিয়াজ আকাশকে এতটুকু তো চেনে। ভাবনার মাঝেই নিয়াজের দৃষ্টি করিডোরের দিকে পড়লে আকাশের চোখ পড়ে। সে উঠে দাঁড়ায়, এগিয়ে সে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ নিয়াজকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, মেয়েটি কোথায়? নিয়াজ তাকালো আকাশের ব্যথিত মুখের দিকে। খেয়াল করলো দুর্গন্ধযুক্ত রক্তমাখা শার্ট আকাশের পরনে, অথচ আকাশের ধ্যান জ্ঞান এদিকে নেই। নিয়াজ অবাক হলো না। আকাশ চলে যাওয়ার পর সন্ধ্যা সবসময় বলতো, নিয়াজ ভাইয়া, আপনি আমাকে মিথ্যে বলেছিলেন, আকাশ আমায় আর ভালোবাসে না। নিয়াজ চুপচাপ শুনতো, তার কাছে উত্তর ছিল না। কিন্তু এই আকাশকে দেখে মনে হলো তার কথা শুধু 100% নয়, 1000% সঠিক। নিয়াজকে চুপ দেখে আকাশ নিয়াজকে একটা ধাক্কা দিয়ে বলল, ও কোথায় বল? নিয়াজ উত্তর দেয়, অপারেশন থিয়েটারে। আকাশ ঢোক গিলে বলে, ও সত্যি প্রেগনেন্ট ছিল? নিয়াজ উত্তর দেয়, হুম। এরপর কণ্ঠ অবাকতা ফুটিয়ে বলে, তুমি জানতে না সন্ধ্যা প্রেগনেন্ট? নিয়াজের হুম শব্দটি শুনে আকাশের বুকে চিনচিন ব্যথা হলো। ঢোক গিলে বলে, জানতাম না। কখন জেনেছ সন্ধ্যা প্রেগনেন্ট? ঘরে গিয়ে ওকে মেঝেতে পড়ে কাতরাতে দেখে বুঝেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি সত্যি বলছো? আকাশ রেগে বলে, আমি মিথ্যে বলি না। নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে এই আকাশকেই চিনে। ওই ছেলেটা তবে আকাশ নয়, তাহলে ও কে? আর ওই কথা সন্ধ্যা বিশ্বাস করবে তো? আকাশের ছটফটানি কণ্ঠে জিজ্ঞেস করে, ও এখন কেমন আছে? নিয়াজ আকাশের দিকে তাকায়। ছেলেটা নিজেও জানে না ও সন্ধ্যাকে ঠিক কতটা ভালোবাসে। নিয়াজ যেমন হতাশ হয় তেমনি খুশিও হয়। তখনই একজন নার্স এসে নিয়াজকে জানায়, সন্ধ্যার বাচ্চা আউট অফ ডেঞ্জার, তবে টাইম লাগবে সন্ধ্যার বাচ্চাকে কেবিনে দিতে।
কথাটা শুনে নিয়াজ স্বস্তি পায়। আসলে নিয়াজ বলে রেখেছিল কিছুক্ষণ পর পর তাকে আপডেট জানাতে। আকাশ এপাশ ওপাশ হাঁটছিল আর বুক দুলছিল। নার্সটির কথা শুনে আকাশ দ্রুত এগিয়ে আসে, জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো? নার্সটি ছোট করে বলে, জি। আকাশ পকেট হাতড়ে একটা চেক পেয়ে না দেখেই সেটি নার্সটির দিকে বাড়িয়ে দেয়। নার্স চেকটি দেখলো এটা 50,000 টাকার চেক। অবাক হয় সে, প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ কিছু বলার প্রয়োজন বোধ করল না, যেন কাউকে পাওনা মিটিয়ে দিল। নিয়াজ আকাশের কাণ্ড দেখে হেসে ফেলে। নার্সটির উদ্দেশ্যে বলে, এটা তোমার, রাখো, আর সন্ধ্যার খবর বাড়ির লোকদের গিয়ে দাও। নার্সের মুখ চকচক করে ওঠে। একটা সামান্য খবর দিলে এমন মোটা অঙ্কের টাকাই প্রথম পেল। সে খুশি মনে চলে যায়। আকাশ বিরক্ত চোখে নিয়াজের দিকে চেয়ে আছে। নিয়াজ নিজেকে সামলে বলে, ভালোই, চালিয়ে যাও। আকাশ ভ্রু কুঁচকে বলে, কি চালাবো? নিয়াজ দীর্ঘশ্বাস ফেলো। আকাশকে কিছু বললে স্বীকার করে না, উল্টে রেগে যায়। আকাশকে দোষ দেয় না সে, সবই ভাগ্য। অতঃপর গলা ঝেড়ে বলে, না, কিছু না। আকাশ প্রশ্ন করে, মেয়েটির হাজবেন্ডকে আর বাচ্চার বাবাই বাকে। নিয়াজ মৃদু হাসল। আকাশের কাঁধে হাত রেখে বলে, দেখা যাক। সন্ধ্যার হাজবেন্ড আর বাচ্চার বাবা নিজ থেকে কবে ওদের সামনে আসে। যেদিন আসবে সেদিন তোমার সাথে সন্ধ্যার হাজবেন্ডকে পরিচয় করিয়ে দেব। আকাশের বুকের বাপাসটা চিনচিন ব্যথার পরিমাণ বাড়ল। নিয়াজ বলে, সন্ধ্যার হাজবেন্ড প্লাস সন্তান সত্যি আছে ভেবে কি তুমি দুঃখ পাচ্ছ? আকাশ হসপিটাল থেকে বেরিয়ে যেতে যেতে বলে, মেবি নট। আমি ভেবেছিলাম ও সিঙ্গেল। নিয়াজের হাসি দীর্ঘ হয়। আকাশ ভাবে তার জীবনের একমাত্র শত্রু সৌম্য। এর কারণও জানে নিয়াজ, তাই এখানেও আকাশকে দোষ দিতে পারল না। অতঃপর সিঙ্গেল ভেবে শত্রুর বোনকে মনে জায়গা দিয়ে দিলে। আকাশের কাছে উত্তর নেই। বোবা মানবের ন্যায় সে এলোমেলো পায়ে সামনে এগোলো। পেরিয়েছে প্রায় 2 ঘন্টা। সকালে সন্ধ্যার বাচ্চার অপেক্ষায়। সৌম্য এখনো ফেরেনি। এদেরকে আকাশ বারবার সিঁড়ি ওঠানামা করছে। তার ছটফট লাগছে অন্য কারণে। ছেলেটার হিসেবের খাতা আরো এলোমেলো হয়ে গিয়েছে। আকাশের মাথা কাজ করছে না। তার হিসেবে তার মেয়েদের প্রতি কথা তার হিসেবে তার মায়ের প্রতিটি কথা মিথ্যা। মেয়েটি তার বউ নয়, আর তার বউ না হলে মেয়েটি অবশ্যই সিঙ্গেল। কিন্তু সিঙ্গেল মেয়ে তো কখনো প্রেগনেন্ট হয় না। তাহলে তো তার মায়েদের কথা সত্যি হলো। কিন্তু সবাই তাকে কেন এই মেয়েটার হাজবেন্ড বানিয়ে দিচ্ছিল? দুনিয়া উল্টে গেলেও এই কথাটা আকাশের কাছে বিশ্বাসযোগ্য নয়। সে বিয়ে করার মতো ছেলেই নয়। তাহলে আকাশের হিসেবে সৌম্য তার বাবাকে খুন করেছে, কারণ সৌম্য লোভী। আর এই মেয়ে ওই ছেলের বোন। মেয়েটি ভাইটির কারসাজির ব্যাপারে কিছু জানে না। মানুষ হিসেবে মেয়েটি ভালো, কিন্তু ছেলেটি অর্থাৎ সৌম্য ভালো নয়। সে তার বোন আর বউকে ভালো রাখতে তার বাবাকে খুন করেছে, কারণ তার বাবা সৌম্যর কারসাজি অর্থাৎ সব সম্পত্তি নিজের নামে করার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। এরপর তার বাবা মারা যাওয়ার পর এরা তাদের বাড়ি থাকতে শুরু করেছে, আর এদের সাথে তার ফ্যামিলির সবাই নাচে। আকাশ এসব মানতে পারে না। এই হিসাবগুলো আকাশের মিললেও সন্ধ্যার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটি কিছুতেই মিলছে না। আর সবচেয়ে বড় কথা, সে মানতেই পারছে না সন্ধ্যার হাজবেন্ড কেন থাকা যাবে না। আকাশ মানতে পারছে না। তার মাথা ব্যথা শুরু হয়। রেগে সিঁড়ির মাঝে দাঁড়িয়ে সিঁড়ির রেলিংয়ে একটি জোরে সোরে লাথি দেয়। নিয়াজ আকাশের পিছু পিছুই আসছিল। আকাশকে এমন করতে দেখে দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, আকাশ কি হয়েছে? আকাশ নিয়াজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওর হাজবেন্ড কোথায়? নিয়াজ থমথমে মুখে তাকায়। ঠিক কি রিয়াকশন দেবে সেটাই ভাবছে। নিজেকে সামলে বলে, নেই। আকাশের হাত ঢিলে হয়। ভ্রু কুচকে বলে, নেই মানে? নিয়াজ কি বলবে বুঝল না। আকাশী সন্ধ্যার স্বামী এটা বললে আকাশ অনেক রিয়াক্ট করে, ভাবে সবাই তাকে মিথ্যে বলছে। আকাশকে দেখে তার হাসিও লাগছে, দুঃখও লাগছে। ফুস করে শ্বাস ফেলে বলে, মানে সন্ধ্যাকে রেখে চলে গেছে? কোথায় তা তো জানি না। ডিভোর্স দিয়েছে? না। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, কেন? আকাশের প্রশ্নের সাথে বিরক্তিটুকু ধরতে পেরে নিয়াজ মনে মনে হেসে বলে, জানি না। তবে সন্ধ্যার হাজবেন্ড ওর কাছে ফিরতেও পারে, আবার নাও ফিরতে পারে। আকাশ চরম বিরক্তি নিয়ে বলে, ফিরতে হবে না। আকাশের কথায় নিয়াজ এবার জোরে হেসে ফেলল। আকাশের দৃষ্টি দেখে নিজেকে সামলে বলে, সরি, হ্যাঁ, সন্ধ্যা আর ওর বাচ্চার সুসংবাদ পেয়ে খুশিতে শুধু হাসি বেরিয়ে আসছে। আকাশ দাঁত কিরমির করে বলে, ঠোঁটে সুপার গ্লু লাগাও, তাহলে আর অন্যের বউকে নিয়ে হেসে লজ্জা বিসর্জন দিতে হবে না। নিয়াজের মুখ চুপসে যায়। তাকে অপমান করলো আকাশ। সে বলে, তুমিও তো অন্যের বউকে নিয়ে সেই কখন থেকে ভাবছো।
আকাশ বিব্রত বোধ করে, তবে খুব দ্রুত নিজেকে সামলে কটমট করে জবাব দেয়, ভাবছি না। নিয়াজ অবাক হয়ে যায়, কিভাবে মুখের উপর অস্বীকার করে। সে হতাশ কণ্ঠে বলে, এরকম সত্য কথা রোজ দু একটা করে শুনলে আমার মনে হয় আর কটন কিনতে হবে না। কানের সব খোল তোমার সত্য কথার জোরে একটা একটা করে বেরিয়ে আসবে। আকাশ বিরক্ত হয়, তবে কিছু বলে না। নিয়াজ আকাশের হাত ধরে টেনে উপরের দিকে নিয়ে যায়। আকাশ বাদ সাধলে নিয়াজ বলে, আরে এসো, সন্ধ্যার রিলেট কথা বলবো। সন্ধ্যার কথা শুনে আকাশ আর কিছু বলল না, নীরবে নিয়াজের পিছু গেল। নিয়াজ তখন সবাইকে বলে গিয়েছে সন্ধ্যার বাচ্চাকে কেবিনে দিলে সে আগে আকাশকে ওখানে নিয়ে যাবে। আসমানি নন বাদ সাধলে নিয়াজ বলে তার উপর ভরসা রাখতে, সে সবকিছু সামলে নেবে। এরপর আর কেউ কোনো কথা বলেনি, মেনে নিয়েছে। আকাশ অস্বীকার করলেও কি, সন্ধ্যা আকাশের বউ, ছেলেটি আকাশের ছেলে, এই সত্য তো আর বদলাবে না। নিয়াজ দোতলা এসে শোনে কয়েক মিনিট আগে সন্ধ্যা আর বাচ্চাকে কেবিনে দেওয়া হয়েছে। দুজনের কারো অবস্থাই তেমন ভালো নয়, এজন্য সবাইকে কেবিনে গিয়ে দেখে আসতে হবে। সন্ধ্যার অবস্থা বেশি খারাপ, ভীষণ দুর্বল হয়ে গিয়েছে মেয়েটি। পুরো 4 ব্যাগ রক্ত লাগবে সন্ধ্যার, ম্যানেজও হয়ে গিয়েছে। প্রথম রক্তের ব্যাগ ঝুলিয়ে সন্ধ্যার হাতে ক্যানোলা লাগিয়ে ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ আকাশকে নিয়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ কিছু বলার আগেই তার দৃষ্টি আটকায় ডান পাশের বেডে শয়নরত সন্ধ্যার দিকে। দেখে মনে হচ্ছে মেয়েটি ঘুমিয়েছে, চোখ মুখ ফোলা ফোলা। আকাশ ঢোক গিলল। ঘরের সেই দৃশ্যের কথা মনে পড়লে তার মাথা চক্কর দিয়ে ওঠে। কি ভয়ানক অবস্থা হয়েছিল, আকাশ ভাবতেই পারে না। কেমন যেন শিউরে ওঠে। নিজের ভাবনা প্লাস অনুভূতিতে বিরক্ত হয়ও। কত বিভৎস দৃশ্য সে নিজে ক্রিয়েট করেছে, অথচ তখনকার ওইটুকুতে সে কেমন নিস্তেজ হয়ে গিয়েছিল। বিরক্তিতে আকাশ সন্ধ্যার দিকে দৃষ্টি রেখেই দুদিকে মাথা নাড়ল। নিয়াজ আর চোখে আকাশের কাণ্ড দেখল, একটু হেসে মৃদু স্বরে বলে, এসো, তোমাকে ওই বাচ্চাটাকে দেখাই। একটা ইউনিক ব্যাপার আছে বাচ্চার মাঝে, তুমি দেখলে ছোটখাটো শখ পাবে। এসো। আকাশের ভ্রু কুঁচকে যায়। কি এমন আছে ওই বাচ্চার মাঝে যে সে শখ পাবে? নিয়াজের কথা মতো সে বাঁদিকে এগোয়। ওদিকে সন্ধ্যা ঘুমোয়নি, চোখ বুঝেছিল। কারো কণ্ঠ পেয়ে সন্ধ্যা চোখ মেলে তাকায়। ডান দিকে ঘাড় বাঁকালে চোখে পড়ে আকাশ আর তার বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছে। সে জানে ওপাশে তার বাচ্চা রাখা। সন্ধ্যার বুক কাঁপল, তার মনে হলো আকাশ তার বাচ্চাকে মারার জন্য এখানে এসেছে। মেয়েটার শরীর ভীষণ দুর্বল, তবে কণ্ঠে ঝাঁজ ঢেলে যেটুকু পারল চেঁচিয়ে উঠল, খবরদার আমার বাচ্চার দিকে এগোবেন না। আকাশের পা থেমে যায়, ঘাড় ঘুরে যায় সন্ধ্যার দিকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। নিয়াজও সন্ধ্যার দিকে তাকায়, কিছু বলতে গিয়েও বলল না। দেখুক আগে এরা কি করে, তারপর না হয় সে অ্যাকশন নেবে। আকাশ তার গতি বাম দিক থেকে ঘুরিয়ে ডান দিকে অর্থাৎ সন্ধ্যার বেডের দিকে নেয়। কয়েক পা এগিয়ে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। দৃষ্টি সন্ধ্যার চোখে নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, বাচ্চা, বাচ্চার বাবা, কারো প্রতি আমার ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট বাচ্চার মাকে ঘিরে। আকাশের কথায় নিয়াজ কেসে ওঠে। ডান হাত তুলে ঘাড় চুলকে বিড়বিড় করে, ক্যালকুলেশনটা খারাপ না।